আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিম কোর্টের প্রায় 20 জন বিচারককে অপসারণ অথবা ডিজিএফআই ডেকে বলতেছে রিজাইন দেন, তা নাহলে আপনার পরিস্থিতি ভয়াবহ হবে। এই পরিস্থিতিতে কোন কোর্টের কাছে শেখ হাসিনা যাবেন? তিনি শেখ হাসিনা দেশে যেতে চান, তিনি ইনগেজ করতে চান তার লয়ারকে, কিন্তু ধরেন যদি সেটা সেই তো আপনি অ্যাটমসফিয়ারটা 5ই থাকে। আগস্টের পরের অবস্থা বলছেন, তখন আসলে একটা মব কালচারের অবস্থা আমরা সারা মানে দেশে বিদেশি মিডিয়াতে আলোচিত হয়েছে। কিন্তু এখনকার পরিস্থিতির কথা বলছি, যে সরকার পরিবর্তন হয়েছে বা আস্তে আস্তে পরিস্থিতি ঠান্ডাও হয়ে এসেছে। এখন কি আসলে দেশে ফেরার পরিকল্পনা করছেন কিনা, যে কারণে এই নিরাপত্তা চাওয়া, আইনজীবী সহ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত যারা সবার নিরাপত্তা চাওয়া, এটা কি উদ্দেশ্য? রিসেন্ট পাস্ট এক্সাম্পল, এম আমিনুদ্দিন অ্যাটর্নি জেনারেল ছিলেন শেখ হাসিনার সরকার আমলে। তাকে অনেকেই মনে করে তিনি কোন আওয়ামী লীগ করেন না, কিন্তু লয়ার হিসেবে সে ভালো। এবং বিএনপির আইনজীবী নেতারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন যে আমিন স্যার সর্বজন গ্রহণযোগ্য। তাকে ছোটখাটো মামলায় আসামি করা হয়েছে, যে মামলাগুলো ঠুনকো, কোর্টে নাকি মারামারি হয়েছে এই জাতীয়। সেই মামলায় তিনি আগাম জামিন চাইতে কোর্টে আবেদন করলেন। এই আবেদন করার পরে ভয়ঙ্কর পরিস্থিতি কোর্টে সৃষ্টি করলো। বিএনপি জামাতের লয়াররা বললেন যে তিনি কোর্ট অঙ্গনে আসলে তার পরিস্থিতি ভয়াবহ হবে, তাকে কোর্টে যেতে দিল না। তো সিচুয়েশনের চেঞ্জটা কোথায়? এটা আমি আজ থেকে 3 দিন আগের ঘটনা বললাম। এবং দেশের সর্বোচ্চ আদালতে কোন প্রোটেকশন পাবেন, তিনি কোর্টে যে সারেন্ডার করবেন, প্রয়োজনে বেল না দিয়ে তাকে জেলখানায় পাঠাবে, কিন্তু তিনি কোর্টে যেতে পারবেন এটা না। যেমন আপনি একটা ঘটনার কথা বললেন, আরো তো অনেক ঘটনা হচ্ছে, যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা জন্য বিএনপির মানে আইনজীবীরা তারাও দাঁড়াচ্ছেন এবং অনেক ক্ষেত্রে জামিনও হচ্ছে, এরকম ঘটনাও তো ঘটছে একই সাথে। আপনি কি বলতে পারেন আওয়ামী লীগের উল্লেখযোগ্য আমি একটা উদাহরণ বলি। বাংলাদেশের খ্যাতিমান একজন চিকিৎসক, শিশু চিকিৎসক ডক্টর এম এ আজিজ, তাকে সিরাজগঞ্জের সমস্ত মামলায় বেল দিয়ে দিয়েছে। সবাই জানি উনি একটা প্রফেশনাল লোক। জেলখানা থেকে বের হওয়ার পরে তাকে রাস্তায় মারধর করে মেরে ফেলার উপক্রম। তখন পুলিশ এসে তাকে উদ্ধার করলো। পুলিশ বললো ওনার বিরুদ্ধে তো কোনো মামলা নাই, আমরা ওনাকে কিসের উপর আটকে রাখবো? বলে তা জানি না, ওনাকে জেলে পাঠাতে হবে। তখন তারা জোর করে আবার তাকে জেলে পাঠিয়েছে। জামিন হওয়ার পরে তিনি বের হতে পারতেছেন না। এই সিনারিও কিন্তু বাংলাদেশের। যে আপনি বিচ্ছিন্ন অবস্থা কিন্তু কোনো জায়গায় না। আপনি উল্লেখযোগ্য একজন নেতার কথা বলেন যে আওয়ামী লীগের কোন নেতা বা একটা ইউনিটের কেউ বের হয়ে আসতে পারছে, এরকম দৃষ্টান্ত কিন্তু নাই। আমি সুপ্রিম কোর্টের লয়ার, আমি প্রতিনিয়ত বার কাউন্সিলে ছিলাম, সারা বাংলাদেশের কোর্ট কাছারি সম্পর্কে জানি। আমাদের সুনামগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে যাওয়া 27 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করে 2 জনাকে স্পট থেকে ধরে নিয়ে গেছে লয়ারকে। কাজে লয়াররাও কোথাও নিরাপদ না। তো শেখ হাসিনা তো অনেক দূরের কথা। জি। এখন ধরেন পথটা নিশ্চয়ই কণ্টকাকীর্ণ। ধরেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন বিএনপি এবং জামায়াতের জন্য আসলে পথটা কণ্টকাকীর্ণ ছিল। অনেক মামলায়, হয়রানিমূলক মামলায় প্রতিদিন মানে বিএনপি নেতারা বলেন যে আদালতে বিচারক উপস্থিত না থাকলেও তাদেরকে আসলে যেতে হতো সবসময়, আদালতের বারান্দায় তারা থাকতেনি। এই অবস্থায় তারাও ছিলেন। ফলে পথ যে খুব সুগম হবে তা তো না। কিন্তু এর মধ্যে দিয়ে আপনারা অ্যাপ্রোচ করবেন কিনা, আপনাদের মামলাগুলোর জন্য কাজ নিশ্চয়ই করছেন বা কিভাবে করছেন সেটাও একটু জানতে চাই। এই সাথে সাথে আপনারা মানে দেশে ফেরার প্রক্রিয়ার জায়গাটাও জানতে চাই, মামলাগুলো কি আগাতে যাচ্ছেন, এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা, মানে রাজনীতির উপর যে নিষেধাজ্ঞা, সেটির জন্য ওঠানোর জন্য আপনারা আদালতে কোনো দাবি করবেন কিনা, আবেদন করবেন কিনা। দেখুন, এক একটা করে আসি। প্রথম হচ্ছে, সেই সময় বিএনপির কোন নেতারা কোর্টে যেতে পারেন নাই এমন কোন দৃষ্টান্ত কোথাও নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির নেতা সমবিহারে 150-200 কর্মী নিয়ে আদালতে গেছেন, আদালত থেকে বেরিয়ে আসছেন, নিম্ন আদালতে বেল না পালে হাইকোর্টে পেয়েছেন, সুপ্রিম কোর্টে পেয়েছেন। এমনকি আমিও বিএনপির অনেক নেতাদের তখন লয়ার হিসেবে ইনগেজ ছিলাম, মামলা করেছি। কোন আদালতে তারা যেতে পারবেন না, আবেদন করতে পারবেন না। এই জাতীয় ঘটনা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই মবক্রেসি ইউনুস জামানা এবং তার পরবর্তীতে এখন যেটা হচ্ছে, এর বাইরে কিন্তু কোথাও হয়নি। ফলে আমরা অ্যাটমসফিয়ারটা চাচ্ছি। সেই সময়ের পরিস্থিতিতে অনেক মিথ্যা মামলা হয়েছে, এটা অস্বীকার করার কিছু নাই। নানাভাবে মিথ্যা মামলা অনেকে করতে পারে, অনেক ঘটনার সঙ্গে রং ইনফরমেশন আসে। যেমন একটা মামলার কথা বলি, মৎস্য ভবনের সামনে একটা মামলা হয়েছিল। সুপ্রিম কোর্টের বারের প্রেসিডেন্ট খন্দকার মাহবুব হোসেন সহ অন্যান্যরা আসামি হয়েছিলেন। সেই মামলার আমি তাদের পক্ষে স্ট্যান্ড নিয়েছিলাম। সেই মামলার তদন্ত করে পুলিশ বলেছে এই ঘটনায় তারা জড়িত ছিল না, যারা মামলা করেছে এটা সঠিক না। এটি এখন কি সেই সিনারিও? একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন? ছোট্ট করে মাঝখানে জিজ্ঞাসা করি, আপনি তাদের পক্ষে যেমন স্ট্যান্ড নিয়েছিলেন, একটা ভুয়া বা মামলা হয়েছিল সেই ক্ষেত্রে, এখন আপনার পক্ষে কি এরকম তারা কেউ স্ট্যান্ড নিচ্ছেন কিনা, তারা আপনার সহকর্মী? আমাদের সহকর্মী মানে
AM আমিনউদ্দিন, যার দ্বারা অনেকে উপকৃত হয়েছেন, বিএনপির নেতারা ফেসবুকে লিখতেছেন যে আমিনউদ্দিন আওয়ামী লীগের অ্যাটর্নি জেনারেল হওয়া সত্ত্বেও তিনি আমাদের এইভাবে উপকার করছেন, কিন্তু তিনি কোর্টে আসলে ফ্যাসিস্ট আসা হবে, তাকে আমরা কোর্টে ঢুকতে দেবো না। আমার অবস্থা তো আর কি হতে পারে? সিনারিওটা এরকম। আমরা আশা করি একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসছে, আমরা আশা করি যে তারা অন্তত বিচার প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করবেন না, বিচার প্রক্রিয়াটাকে ইন্ডিপেন্ডেন্টলি চলার সুযোগ করে দেন। আমরা যাব, আমরা সেখানে আমাদের অবস্থানটা তুলে ধরবো আদালতের কাছে। আমার বিশ্বাস যে ন্যায়সঙ্গত বিচার ব্যবস্থা যদি থাকে, আমরা সবাই যারা টুকটাক বাইরে আছি সবাই ফিরে গিয়ে আমরা কন্টেস্ট করতে চাই। এজন্য আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনিও দেশে ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব, কিন্তু দেশে যাওয়ার আগে, কোর্টে যাওয়ার আগে প্রতিমধ্যে তাকে মেরে ফেলবে না, প্রতিমধ্যে তিনি মবের দ্বারা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবেন না, এই গ্যারান্টিটা কে দেবে? সেই গ্যারান্টিটা আমরা নির্বাচিত সরকারের কাছে আশা করি। জি, মানে বিচার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবেন না এই আশ্বাসটা আপনারা চান এই সরকারের কাছে, মানে একদম নিয়ন্ত্রণ করার, আপনাদের সময় তো বিচার প্রক্রিয়া নিয়ন্ত্রিতই ছিল, এখন সেরকম একটা পরিস্থিতি চান নাকি তার চেয়েও ভালো কিছু আপনারা এই সরকারের কাছে আশা করছেন? পারবেন, আপনি বাংলাদেশের অনেক কিছুর সঙ্গে ওয়াকিবহাল। আমি একটা উদাহরণ দিই। 2 বছরের জন্য বিচারক নিয়োগ করা হয় সুপ্রিম কোর্টে। 2 বছরে তার পারফরমেন্স অ্যাসেস করা হয় যে তিনি অতিরিক্ত বিচারপতি হিসাবে কি কি ভালো কাজ করলেন, তাকে কনফার্ম করা যাবে কিনা। যদি কনফার্ম করার মতো না হয় তাকে বাদ দেওয়া হয়, অথবা তাকে আর 1 বছর এক্সটেনশন দেওয়া হয়। আপনি বাংলাদেশের ইতিহাসে না, ভারত উপমহাদেশের ইতিহাস শুনেছেন যে 2 বছরের জন্য নিয়োগ দেওয়া বিচারকদের 1 বছরের মাথায় কনফার্ম করে দিচ্ছে। ইতিমধ্যে অনেক কোনো জাজমেন্টই দেয় নাই। এবং তারা কারা? যেহেতু তারা কনফার্ম হয়েছে, আমি একজন আইন অঙ্গনের মানুষ, কনফার্ম বিচারকের প্রতি আমি সম্মান রেখে বলছি, তাদের নিয়োগটাও ছিল সম্পূর্ণরূপে পলিটিক্যাল নিয়োগ। কিন্তু 2টা বছর পর্যন্ত তারা তার যোগ্যতার প্রমাণ দেওয়ার আগে তাদের কনফার্ম করে ফেলা হচ্ছে। সেই ব্যক্তিদের বসিয়ে রেখে সিনিয়র বিচারকদেরকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, এবং অধিকাংশ বিচারকদেরকে জোর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে, রিজাইন দিতে বাধ্য করা হচ্ছে। এই সিনারিওটা তো আমাদের সময় ছিল না। দেখেন, আমি একটু সরি, আমি চিফ জাস্টিস এসকে সিনহা, তাকে তো আমি একটা উদাহরণ শুধু আপনাকে বলি। সেখানেও তো কিছু ইনভলভমেন্ট ছিল, তার চলে যাওয়াটাও তো আমি আপনার এই প্রসঙ্গটা যাব, আমি আপনার সঙ্গে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 3টি কন্টেম্পট মামলা হয়েছিল, একটা অ্যাপিলেট ডিভিশনে, হাইকোর্ট ডিভিশনে, একটা ছিল জাস্টিস সৈয়দ আমিরুল ইসলামের কোর্টে, আর একটা জাস্টিস MM হকের কোর্টে। তখন কিন্তু তিনি সিটিং প্রাইম মিনিস্টার। এই বিচারকরা তাদের মতো করে জাজমেন্ট দিয়েছেন, তাদের একজন বিচারককেও কোর্ট অঙ্গনে যেতে পারবে না, রিজাইন দিতে হবে, এ জাতীয় পরিস্থিতির মোকাবেলা করতে হয়নি। তবে জাস্টিস এসকে সিনহার কথাটা আপনি বলছেন, অবশ্যই এসকে সিনহার ঘটনাটা ডিফারেন্ট ছিল। আমি সেই ঘটনার অনেক প্রসঙ্গে অবজার্ভ করেছি, উইটনেস করেছি। যখন এসকে সিনহার কলিগরা, তার সহকর্মীরাই বললেন যে এই বিচারকের সঙ্গে আমরা কোনোভাবে কোর্টে বসবো না, কারণ তারা কিছু নৈতিকতা, অন্যান্য ডকুমেন্ট পেয়েছেন, তার উল্লেখ করে তারা বললেন উনি যদি থাকেন ওনার সাথে আমরা কোর্টে বসবো না। এবং সেই পুরনো ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টগুলো ঠিক সেই সময় অ্যারাইজ করে নাই। আমি কথাটা বলছি যে আমার কথাটা কিন্তু ওই জায়গায় না, বলছি যে তার কলিগরা তার সঙ্গে বসতে চায় নাই, কিন্তু বিচারপতি ওবায়দুল হাসান শাহিন, চিফ জাস্টিস, তার কি কোনো কলিগ বলছিল যে আপনার সঙ্গে আমরা বসবো না, আপনি রিজাইন দেন? আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্ররোচনায় কোর্ট অঙ্গনে গিয়ে মব বাহিনী বলছে আপনার ফ্যামিলি রক্ষা করবে না, কোর্ট পুড়িয়ে দেবো, সুপ্রিম কোর্ট পুড়িয়ে দেবো, আপনার বাড়িঘর পুড়িয়ে দেবো, প্রয়োজন ফিজিক্যালি অ্যাসল্ট করব। এই পরিস্থিতি কি হয়েছিল কখনো আমাদের সময়? না, এই পরিস্থিতি হয়নি। টুকটাক যেটা ঘটেছে, আমি অস্বীকার করব না, আমি ব্লাইন্ড না, সেটাও অনাকাঙ্ক্ষিত ছিল, সেটা হওয়া ঠিক হয়নি। জি, তাহলে আসলে এই জায়গাটাই আসি যে আপনারা তাহলে এখন আইনি সহায়তা খুব একটা পাচ্ছেন না দেশের আইন আদালতের কাছে, এখন খুব একটা আইনি সহায়তা পাচ্ছেন না সরকার পরিবর্তনের পরেও, মানে কোনো পরিবর্তন হয়নি? বরিশাল বার অ্যাসোসিয়েশনের একাধিকবারের নির্বাচিত প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তালুকদার মোহাম্মদ ইউনুস, তিনি একটা মামলায় কোর্টে গিয়ে বলছেন আমাকে জামিন দেন। সেই মামলার অন্যান্য আসামিরা আগেই জামিনে আছে। মামলা কি 2014 সালের ঘটনা, মামলা হয়েছে 2025-এ এসে 2014 সালের ঘটনা। কি রাস্তায় মারামারি হয়েছে, মারামারি, মার্ডার না। সেই মামলায় ম্যাজিস্ট্রেট দেখলেন যে আমাদের তো প্রিন্সিপাল আছে যে যদি কোনো সেম ফুটিং এর আসামি বেলে থাকে তাহলে অন্য আসামি এন্টাইটেল টু বি এনলার্জড অন বেল, তাকে বেল দিলেন। পরের দিন সেই বিচারককে কি করা হয়েছে আপনি মিডিয়ায় দেখেছেন।
কাজে এখন কোন বিচারক আমাদের নামগন্ধ আছে এমন কাউকে বেল দেওয়ারও দুঃসাহস রাখে না, কারণ বেল দিলে পরের দিন তিনি থাকতে পারবেন না। চট্টগ্রাম ম্যাজিস্ট্রেসিতে একটা কমপ্লেন যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট বললো যে এটা ইনকোয়ারি করতে দিই, না আপনাকে ডাইরেক্ট এফআইআর করতে দিতে হবে। এরকম ভাবে ছিল তো কোর্ট টুকটাক এখন কিছু ইতিহাস। ডিকটেশনে তারেক চলছে। রহমানকে খালাস দেয়া সেই বিচারক, তাকে দেশ ছাড়তে হয়েছে, পরবর্তীতে তিনিও সেই বিষয়ে বিস্তারিত বলেছেন। মানে কিছু ঘটনা তো আপনাদের সময়ও ছিল, মানে আওয়ামী লীগের আমি কিন্তু আপনাকে বলছি যে কিছুই ঘটেনি, এটা কিন্তু আমি বলিনি। আমি বলছি যা ঘটেছে তার সেটা মাত্রা অনাকাঙ্ক্ষিত ছিল, কিন্তু এখন যেটা ঘটতেছে এই অবস্থা নিশ্চয় নেই। শেখ হাসিনার বিরুদ্ধে জাজমেন্ট দেওয়া বিচারকরা নির্বিঘ্নে কোর্ট করে ইন ডিউ প্রসেস তাদের বয়স শেষ হওয়ার পর রিটায়ারমেন্টে গেছেন। কেউ কোনো মামলায় পড়েন নাই। চিফ জাস্টিস খায়রুল হকের মতো হত্যা মামলায় হ্যান্ডকাপ দিয়ে তাদের কখনো কোর্টে নেওয়া হয়নি। এই দৃষ্টান্ত কিন্তু শেখ হাসিনার সময় হয়েছে। বিচ্ছিন্ন আপনি যেটা বললেন তারেক রহমানের বিচার, বেসকে সিনার, যদিও প্রত্যেকটারই বিভিন্ন রকম দিক আছে, আলোচনার অবকাশ রাখে, কিন্তু আমি বলছি যে যেটা হয়েছে সেটা হয়তো অনাকাঙ্ক্ষিত ছিল। কিন্তু এখন যা হয়েছে 18 জন বিচারককে সরকারি কর্মচারী বাধ্যতামূলক অবসর আইনে তাদেরকে লেখা আছে সেকশন 5-এ যে এরা সরকারি কর্মচারী বাধ্যতামূলক অবসরের ক্ষেত্রে এরা করবে না বিচারক, তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা রিড করতে গেলে বলা হয়েছে কোর্টের বারান্দা আসলে বাড়ি ফিরে যেতে পারবে না। এভাবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থেকে শুরু করে সাবঅর্ডিনেট কোর্ট, হাইকোর্ট ডিভিশনের বিচারকদের মোটামুটি মবের উপরে, দেখেন কোর্টের ভিতরে ডিম ছুড়ে মারছে একজন বিচারক আশরাফুল কামাল মুখের উপরে। সুপ্রিম কোর্টের বিচারক চিফ জাস্টিস নির্বাক তিনি বললেন কামাল সাহেব আপনি ছুটিতে যান। তো প্রোটেকশন যিনি দেবেন রিফাত সাহেব তিনি তাকে বলেন আপনি ছুটিতে চলে যান। এই অবস্থাটা তো শেখ হাসিনার সময় হয়। এখন কি আমার প্রশ্নটা এখানে, এখন কি পরিস্থিতির পরিবর্তন একদমই হয় নাই? মানে যা ছিল 5ই আগস্টের পর এখনো ঠিক তাই, নাকি একটু ভালো হয়েছে? আমরা মনে করেছিলাম না, আমরা মনে করেছিলাম পরিবর্তন হবে, কারণ যেভাবে নির্বাচন হোক, যদিও এই নির্বাচনে জামাত বলে ভোট কারচুপি হয়েছে, বিএনপির নেতারা বলে ভোট কারচুপি হয়েছে, দুই পক্ষই বলে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারপরেও আমরা মনে করি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, পরিস্থিতি স্বাভাবিক হবে, অন্তত পলিটিক্যালি কম্পিটিশন হোক, পলিটিক্যালি কন্টেস্ট হোক। সেই জায়গায় দেখলাম দেশের অ্যাটর্নি জেনারেলকে কোর্টে যেতে দেওয়া হবে না। এ কথা যদি তারা প্রকাশ্যে বলেন এবং সেখানে ল এনফোর্সিং এজেন্সি কোনো ব্যবস্থা না নেয়, সরকার কোনো ব্যবস্থা না নেয়, চিফ জাস্টিস কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তো আমি কোর্টে ঢোকার আগেই মবের শিকার হয়ে অ্যাটর্নি জেনারেল যদি কোর্টে রিয়েলি যাওয়ার চেষ্টা করতেন তাহলে মবের শিকার হয়ে তিনি মারা যেতেন না, এই গ্যারান্টি কে দেবে? কাজে আমরা যদি এক্সপেকটেশনটা আমরা এখনো সেটা দেখছি না, কিন্তু আমরা আরো প্রত্যাশা করি। জি, আপনারা প্রত্যাশা করেন। এখন আরো একটা মানে আর একটা আইনের আর একটা জায়গায় দেখা যাচ্ছে যে 1/11 যারা কুশীলব ছিলেন তারা একে একে গ্রেপ্তার হচ্ছেন। ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল খালেদ মামুন এবং সবশেষ লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত আফজাল নাসের। 3 জন গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করাও হচ্ছে। এবং সেই সময় তো আসলে যেমন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার ভাই অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন, বিএনপি নেতারা এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা থেকে বিভিন্ন পর্যায়ের নেতারা আসলে নির্যাতনের শিকার হয়েছেন। এখন যে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আপনারা কি সন্তুষ্ট? মানে আপনারাও তো নির্যাতনের শিকার হয়েছেন সেই সময়, এখন তারা। দেখুন, আমি একজন লয়ার, যদি সেই অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয় আমি কোনোভাবেই এটার এগেনস্টে না। আমি মনে করি যারাই অবৈধভাবে ক্ষমতা দখলদার, যারা ইউজার বার, মানে যার এখতিয়ারই ছিল না ওই দায়িত্ব পালন করার, তারা যে পারবে না এটা কিন্তু 5th অ্যামেন্ডমেন্ট মামলায়, 7th অ্যামেন্ডমেন্ট মামলায় আমাদের সুপ্রিম কোর্টও বলছে, যার এখতিয়ার ছিল না ক্ষমতা দখল করার, ক্ষমতা এক্সারসাইজ করার। এই যে এরশাদের এবং জিয়াউর রহমানের ক্ষমতা দখল, মোস্তাকের, এই বিষয়ে জাজমেন্ট হয়ে গেছে, সেই সময়ের অপরাধে তাদের গ্রেপ্তার করছে না, কেউ কেউ ধরতেছে মানব পাচার আইনে। আপনি কি জানেন 111 সংক্রান্ত মামলা কিন্তু হয়নি এখনো, বাইরে আলোচনা, পত্রিকায়, মিডিয়া, ফেসবুকে, কিন্তু সেই 111 ঘটনায় তো যারা কুশীলব ছিল তাদের তো অ্যারেস্ট করা উচিত। সেই সময় 111কে যারা উস্কে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরের পরিবেশ সৃষ্টি করেছিলেন, সেই সময় যে রাষ্ট্রপতি তিনি আইন ভঙ্গ করে নিজেই কেয়ারটেকারে চিফ হয়ে গেছিলেন প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ, খেয়াল আছে আপনার নিশ্চয়ই। এবং তারা 22শে জানুয়ারি নামক একটা নির্বাচন তোলার চেষ্টা করেছিল। এই যে ইউনূস, তিনি নাগরিক শক্তি নামক একটা দল গঠন করে পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন, তিনি মানুষকে পাননি। অর্থাৎ অগণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সেই সময় যারা বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে করেছিল, যার খেসারত শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান সহ আমাদের অনেককে দিতে হয়েছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনা উচিত, পিক অ্যান্ড চুজ না। আমি মনে করি এটা আনলে ভবিষ্যতে কেউ অবৈধ ক্ষমতা দখল কেন করা। আওয়ামী লীগের সময় আনা হলো না? তারপরই তো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন কেন একদম বেমালুম সব এগুলো ভুলে যাওয়া হলো? কেউ মামলা কেন করলো না? না, মামলা কেন করেনি এই বিষয়টা আমি বলতে পারবো না কেন করেনি, তবে তখনও কিন্তু পার্লামেন্টে
এই অন-11-এর কুশীলবদের নিয়ে অনেক বক্তব্য উঠেছিল, বিভিন্ন অত্যাচারিত ব্যক্তিরা কথা বলেছিলেন, মহিউদ্দিন খান আলমগীর, শেখ সেলিম, অনেকেই কথা বলেছিলেন। এখন কেন মামলা হয়নি সেই সময়ের ব্যক্তিদের বিরুদ্ধে, দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট, এইটার জবাবটা আমি দিতে পারবো না। তবে একজন নাগরিক হিসেবে, একজন লয়ার হিসেবে আমি মনে করি, আইন বিষয়ক সম্পাদক ছিলেন, মানে আওয়ামী লীগ তখন ক্ষমতায় চলে আসলো এবং তখন আওয়ামী লীগের নেতারা, বিএনপি নেতারা, মানে রাজনীতিবিদরা এক কথায় নির্যাতিত যারা হলেন এবং ব্যবসায়ীরা নির্যাতিত হলেন, তো তাদের বিরুদ্ধে আপনি এখন বলছেন যে কুশীলবদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং সেই অপরাধেই মামলা হওয়া উচিত, মানব পাচার বা ওই 24-এর হত্যা মামলায় না, সেই অপরাধেই। তো সেই অপরাধটা তখনও ছিল, বরং তখন একদম গরম গরম অপরাধ ছিল, তখন কেন করা হলো না? আপনার কাছে তার ব্যাখ্যা আছে কিনা? দেখুন, তখনকার ব্যক্তির আমার কাছে কোনো ব্যাখ্যা নাই। আমি সবসময়, আমি বাংলাদেশের যত টেলিভিশনে গিয়েছি, অনেক আর্কাইভ খুঁজলে দেখা যাবে আমি তীব্রভাবে কথা বলছি। তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অনেকের লয়ার ছিলাম, এমনকি বিএনপির কারারুদ্ধ অনেকের লয়ার ছিলাম। আমি সে সময় এই অবৈধ প্রক্রিয়ার কথা বলেছি, কিন্তু আমি শিওর না, আমার শোনা কথা যে সেই অন-11-এর কুশীলবদের অনেকেই বিভিন্ন জায়গায় তখন বিরাজমান ছিল। যেমন মঈন আহমেদ সেনা প্রধান পদে বহাল ছিলেন, তারপর দেখবেন ওই ইকবাল করিম ভুইয়া সহ অনেকেই অনেক জায়গায় ছিলেন। তাদেরকে একসঙ্গে সবকিছু ধরতে যাওয়ার মতো পরিস্থিতি ছিল কি ছিল না আমি জানি না, তবে আমি মনে করি তখনও ধরা উচিত ছিল, আমি মনে করি। আচ্ছা, তখন না ধরাটা তাহলে একটা ভুল বিষয়, মানে কোনো মামলাই হয়নি। অবশ্য হতে পারে। আচ্ছা, আমার মামলা জায়গা যে থেকে হয়নি তা তো না। ধরেন তখন এই যে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, তিনি রাষ্ট্রদূত হয়ে গেছেন, তিনি সংসদেও এসেছেন, আপনাদের মানে আওয়ামী লীগের সময় তিনি সংসদে ছিলেন, জাতীয় পার্টির সংসদ সদস্য হিসেবে। তখন তো মুখোমুখি ছিল, জানাশোনা ছিল এবং নির্যাতিতরাও হয়তো তখন সংসদে ছিলেন, কিন্তু তবুও কেন কোনো ব্যবস্থা হলো না? নাকি একটা বিষয় বহুল প্রচলিত যে যোগসাজশে ক্ষমতায় আসা আওয়ামী লীগের তখন এই 11 কুশীলবদের সাথে বা 11 বেনিফিশিয়ারি হয়েছেন আপনারা, ফলে ইনডেমনিটি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে? আপনাদের ভার্সনটা কি? না, দেখুন, তাদেরকে তো কোনো ফর্মাল ইনডেমনিটি দেওয়া হয়নি। এই জায়গাটা আমি একেবারে জ্ঞাতসারে বলছি, তাদের কাউকে কোনো ইনডেমনিটি দেওয়া হয়নি। তবে প্রকাশ্যে আমি বলছি, আদালতে মানে পার্লামেন্টে মোহাম্মদ নাসিম অপর প্রান্তে বসে থাকা, যিনি গ্রেপ্তার হলেন রিসেন্টলি, মাসুদকে টার্গেট করে বলছিলেন তাদের অত্যাচারের নির্যাতনের শিকার আমরা হয়েছি, তিনি আজকে ওই প্রান্তে বসে আছেন। অর্থাৎ তাদেরকে ছেড়ে কিন্তু কথা বলা হয়নি, কিন্তু বিচার না হওয়াটা অন্য একটা জিনিস, কিন্তু ইনডেমনিটি কাউকে দেওয়া হয়নি, এটা আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো ইনডেমনিটি কাউকে দেওয়া হয়নি। মানে সব বিএনপি নেতারা তাদের দ্বারা আপনাদের ধরেন যত অত্যাচার নির্যাতন আপনাদের বিরুদ্ধেও তখন যখন বিএনপি ক্ষমতা ছিল, হয়রানিমূলক অনেক কিছু করা হতো, তার জন্য সেটির ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এত নির্যাতন করা হলো, অপর প্রান্তে বসে আছেন, আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হলো না। বিষয়টা আপনার কাছে সন্দেহজনক মনে হয় না? ইনডেমনিটি যে বহুল প্রচলিত ভার্সনটা আছে, ফর্মাল কোনো ইনডেমনিটি নাই তা তো আছে, তা তো নিশ্চিত, কিন্তু বহুল প্রচলিত যে বিষয়টা আছে সেটাকে অস্বীকার কিভাবে করবেন যখন চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাচ্ছে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা ধরা হচ্ছে না? আচ্ছা, ধরেন এই যে লাস্টে ইউনুস গভর্নমেন্ট গেল, ইউনুস তো কুশীলবদের একজন, সেই গভর্নমেন্টে ব্রিগেডিয়ার জেনারেল একজন ছিলেন সাখাওয়াত শেখ, তিনিও তো সেই সময় ইলেকশন কমিশনে ছিলেন। তারা বিএনপি কে দুই ভাগে বিভক্ত করে সাইফুর রহমান এবং মেজর হাফিজের নেতৃত্বে বিএনপি, শেখ হাসিনাকে বাদ দিয়ে সংস্কারের আওয়ামী লীগ, এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল না? অবশ্যই ছিল। কই, তারা তো এখনো দিব্যি আছে। তারা কি ধরা ছোঁয়ার ভিতরে থাকবে? আমি আশা করি ধরা ছোঁয়ার ভিতরে আসা উচিত, কিন্তু এই লাস্ট গভর্নমেন্ট তো তাদের মধ্যে ছিল, সেটা একটা প্রক্রিয়া -2 একটা ফর্মুলা, আর এটা একদম সরাসরি নির্যাতন, ক্রিমিনাল অফেন্স হবে এটা নিশ্চয়ই যদি কাউকে ফিজিক্যালি। আচ্ছা, সেই সময় যারা ডিজিএফআই প্রধান ছিল, অন্যান্য এনএসআই এর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ছিল, তারাও কিন্তু শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য রিটায়ার্ড আর্মিদের নিয়ে রাস্তার যে মব করেছে, মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টের ভিতর তারা তো ছিল। সেই সময় তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল। সেই ব্যক্তিদের তো ধরা হচ্ছে না, কারণ তারা শেখ হাসিনাকে উচ্ছেদে ভালো ভূমিকা রেখেছে। সেই উচ্ছেদ করার কারণে কিন্তু আজকে তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন। তাহলে তারাও কি ওইভাবে যোগাযোগী মতে তাদেরকে ছাড় দিয়ে এক পার্টকে নিয়ে গভর্নমেন্ট ফর্ম করতেছেন? এই প্রশ্নটা এভাবে আপনি বলছেন, তার মানে আপনারাও কি ওইভাবে ছিলেন? মানে না, 2008-এর নির্বাচনে আপনি সার্ভেন্ট কনসাস মানুষ, 2008-এর নির্বাচন নিয়ে কেউ বিতর্ক তোলে নাই, আজ পর্যন্ত কোনো বিতর্ক ওঠে নাই। দুই একজন ওই যুদ্ধ অপরাধীদের উত্তর সুরিয়া ছাড়া কেউ
2008 নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে নাই, সেই নির্বাচনটা ফেয়ার ছিল। সেই ফেয়ার নির্বাচনে শেখ হাসিনা গভর্নমেন্ট ফর্ম করছে, তখন দয়ায় সব শেখ হাসিনা গভর্নমেন্ট ফর্ম করছে। এইরকম এলিগেশন টক শোতে টুকটাক কেউ আলোচনা করলেও এর কোনো ভিত্তি কোথাও নেই। একদম ফেয়ার নির্বাচনের তালিকায় 2008 নির্বাচনটাকেও বেশিরভাগ মানুষই ফেলে, কিছু কিছু বিতর্ক আছে, কিন্তু আবার সাথে সাথে এই বিষয়টাও বহুল প্রচলিত। আপনার কানে যাবেন এটা হতে পারে না যে ইনডেমনিটি, তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে, তাদের সাথে যোগসাজশে ক্ষমতায় আসা, এবং সেটির ওই যে বহুল প্রচলিত বিষয়, তার কোনো ভিত্তি নাই, আইনি কোনো জায়গা নাই, কোনো ইনডেমনিটির দলিল নাই। কিন্তু যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, চোখের সামনে থাকে কিন্তু মুখেই শুধু বলা হয়, তখন তো এই বিষয়ে প্রশ্নটা আসবেই নাকি? তো আপনারা আসলে এই বিষয়ে সন্তুষ্ট এখন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে? আমরা বলতে মানে আমি নিজে বলতে পারি, যদি অন-11 অবৈধ ক্ষমতা দখল, ক্ষমতার এক্সারসাইজ করা, মানে আমি যে শব্দটাকে বললাম ইউজার বার, মানে যিনি কোনো আইনের দ্বারা অনুমোদিত না, সেই ব্যক্তির ক্ষমতা এক্সারসাইজকে আমি সব সময় বেআইনি মনে করি এবং এই অপরাধের জন্য তার বিচার হওয়া উচিত। আমি সমালোচনা করি, মনে করি, এবং আমার বিশ্বাস আমার দলও অবৈধ ক্ষমতা দখল, ক্ষমতা এক্সারসাইজ এটাকে কখনো অ্যাপ্রুভ করে না। কিন্তু করেছিল, পরবর্তীতে কোনো বিচারের আওতায় তাদেরকে আনা হয় নাই আর কি, পরপরই ক্ষমতায় আসার পরে। যাই হোক, কেন আনা হয় নাই সেই বিষয়টা আপনি বলছেন যে আপনি ঠিক বলতে পারবেন না হয়তো। আর এটি একটু জানতে চাই যে এখন যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, 3 জন গ্রেপ্তার হয়ে আছেন, শেখ মামুন খালেদ তখন সাবেক মানে তৎকালীন ডিজিএফআই চিফ ছিলেন যখন আপনারাও তখন ক্ষমতায় ছিলেন, তখন ইলিয়াস আলী গুম হলেন 2012 সালের 17 এপ্রিল, গাড়ির চালক সহ। এখন জিজ্ঞাসাবাদে এই শেখ মামুন খালেদ তিনি বলছেন যে এটির সাথে মানে কিভাবে হয়েছে, প্রথমে অস্বীকার করলেও পরে শেখ হাসিনার নির্দেশ এটি হয়েছে, এরকম কথাও বলছেন। আপনারা কি আসলে এটা আপনি পেয়েছেন কোথায়? এটা কি ফেসবুকে পেয়েছেন? না, এটি পত্রিকায় আসছে, যুগান্তরে দেখলাম সহ কয়েকটি পত্রিকায় দেখলাম। দেখুন, পত্রিকার অনেক মানে নিউজটা আমরা জিজ্ঞাসাবাদে যা দেখি আসছে আর কি সেটা লেখা হচ্ছে। না, জিজ্ঞাসাবাদের এই তথ্যটা কেউ বাইরে এসে বলে না। মনের মাধুরী মিশে আরব বরদনির উপন্যাসের মতো অনেক কিছু লিখতেছেন। ওই সালমান এফ রহমান, আনিসুল হক সহ অন্যদের গ্রেপ্তার করার পর দেখলাম অনেকগুলো পত্রিকা বলে এই বলেছে, এই বলেছে, এই বলেছে। কোর্টে যাওয়ার পর তারা বললেন এই যাতে কোনো কথাই বলিনি। তারা কোর্টে একটা 164 স্টেটমেন্ট পর্যন্ত কেউ দিলেন না। কাজী ওই যে কি বলেছে, আমাদের দেশের পত্রিকাকে এমনও দেখেছি বিজয় দিবসে এবং 26শে মার্চে বিজয়ের মহানায়ক বঙ্গবন্ধুর নামটা পর্যন্ত লিখতে পারে না। এই মিডিয়াদের অনেক জায়গাকে আমি অনেকে চিনি, আমার ল প্রফেশনে আসার আগে আমি ওয়ার্কিং জার্নালিস্ট ছিলাম। এখন মিডিয়ার আপনি দেখেন 4টে মিডিয়া ছাড়া সব মিডিয়া কিন্তু ইম্পোজ করা অথরিটিরা বসে গেছে, এডিটর থেকে শুরু করে অন্যান্যরা। কাজে তাদের যেভাবে যা বলা হয় সেইভাবে তারা নিউজ করে এবং ইচ্ছা মতো নিউজ করে। আমি জানি না তারা কি বলেছেন, যদি কোর্টে তারা স্টেটমেন্ট দেন তাহলে আমি ধরে নেব যে তারা শেখ হাসিনার ইনভলভমেন্ট নিয়ে কথা বলেছে। রসালো অনেক কথা পত্রিকার শিরোনাম করে বলা যায়। ইউনুস থাকা অবস্থায় বলা হয়েছিল যে পৃথিবীতে এমন দেবতার মতো মানুষ পেয়েছি যে আমাদের কোথাও যাওয়া লাগবে না, সব এসে যাবে। আর বাংলাদেশের সেই পত্রিকায় দেখলাম যে এর মতো জঘন্য দুর্নীতিবাজ, খারাপ, স্বার্থান্বেষী ব্যক্তি আর কেউ ছিল না। এই একই পত্রিকার শুধু সিনারিও চেঞ্জ হলে রিপোর্টটাও চেঞ্জ।